আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্ক সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত 2। ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে 5টি অঙ্গরাজ্যে মামলা। নির্বাহী আদেশের পক্ষে আদালতের রায় আসবে, প্রত্যাশা হোয়াইট হাউসের। নিউ ইয়র্কে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে 6 বাংলাদেশি সহ অন্তত 30 জন আটক। দোষী প্রমাণিত হলে বহিষ্কার হতে পারেন সবাই। এবং সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে আরও 400 সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। উত্তরাঞ্চলে মার্কিন জোটের বিমান হামলায় 23 বেসামরিক নাগরিক নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এর মধ্য দিয়ে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম কোনো সরকার প্রধান ক্ষমতাচ্যুত হলেন। শিগগিরই দুর্নীতির দায়ে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে আদালত সূত্রের বরাতে জানায় গণমাধ্যম। এদিকে শুক্রবার সিউলে পার্কের সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে পার্ক সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার অচল হয়ে যায় সিউলের রাজপথ। রাস্তা আটকে বিক্ষোভ করে পার্ক গিউন হাইয়ের সমর্থক ও বিরোধীরা। সাংবিধানিক আদালত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের অভিশংসনের রায় বহাল রাখার ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়ে তার সমর্থকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হলে হতাহত হয় বেশ কয়েকজন। আমরা আদালতের রায় মানি না। দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের স্বার্থেই আমরা আন্দোলন চালিয়ে যাব। ভিন্ন চিত্র দেখা যায় পার্ক বিরোধীদের বিক্ষোভ সমাবেশে। রায় ঘোষণার পর একে স্বাগত জানিয়ে উল্লাস করে তারা। আজকের এই রায়ের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবিধান ও গণতন্ত্রের পুনর্জন্ম হলো। এর আগে প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে অভিশংসিত করার পার্লামেন্টের নেওয়া সিদ্ধান্তটি বহাল রেখে রায় দেয় দেশটির সাংবিধানিক আদালতের 8 সদস্যের বিচারক। এ রায়ের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে পুরোপুরি অপসারিত হলেন পার্ক। ফলে শিগগিরই দুর্নীতির দায়ে তাকে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে সংবিধান অনুযায়ী আগামী মে মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে দক্ষিণ কোরিয়া। 2013 সালে দক্ষিণ কোরিয়ার 11 প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পার্ক। 2016 সালে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি ঘনিষ্ঠজনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর জেরে দেশজুড়ে পার্কের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গেল ডিসেম্বরে পার্লামেন্টে 2/3 বেশি সমর্থন পেয়ে অভিশংসিত হন পার্ক। এরপর থেকেই প্রধানমন্ত্রী হোয়াং কিও-আন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ভ্রমণে 6টি মুসলিম দেশের নাগরিকদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ 5টি অঙ্গরাজ্যে। এই নিষেধাজ্ঞা অভিবাসীদের নিরাপত্তা এবং দেশের পর্যটন খাতকে হুমকির মুখে ফেলবে বলে জানান হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল। তবে আদালত ট্রাম্পের এই নিষেধাজ্ঞা বহাল রাখবেন বলে আশা প্রকাশ করছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে বসবাসরত সংখ্যালঘু অভিবাসীদের সম অধিকারের দাবিতে বৃহস্পতিবার নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের অভিবাসন ও কাস্টমস কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে হাজারো মানুষ। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন মানবাধিকার ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে 26 ফেডারেল প্লাজা ভবনের সামনে এক সমাবেশে যোগ দেন ধর্মীয় নেতাসহ ছাত্র ও বিভিন্ন পেশায় নিয়োজিত অভিবাসীরা। ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প ঘৃণার রাজত্ব কায়েম করছেন। আমরা শান্তিপ্রিয় বলে তার বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আজ নিউ ইয়র্ক জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনস্রোতে আমরা সব দেয়াল, সব বিভেদ, বৈষম্য ভাসিয়ে দেব। একই দিন ওয়াশিংটনের ডেমোক্র্যাট হাউসে ট্রাম্পের নতুন অভিবাসন নীতির তীব্র নিন্দা জানান বিশ্বনন্দিত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্ত্রী ও তার ছেলে। ট্রাম্পের এই নীতির কারণে সম্প্রতি তাদের ফ্লোরিডা বিমানবন্দরে পুলিশি হয়রানির মুখে পড়তে হয়। মোহাম্মদ নামের কারণে পুলিশ তাদের অযথা জেরা করেছে বলে অভিযোগ করেন তারা। আমার জন্ম ও বেড়ে ওঠা এই দেশে। আমার বাবার পরিচয় দেওয়া সত্ত্বেও তারা আমাকে বিশ্বাস করতে চায়নি। নাম মোহাম্মদ হওয়ার কারণে তারা একের পর এক অবান্তর প্রশ্ন করেই যাচ্ছিল। এ কেমন ধরনের অবমাননা?
6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প দ্বিতীয় দফায় যে নির্বাহী আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে 5টি অঙ্গরাজ্যে। সেগুলো হলো ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, হাওয়াই ও ওরিগন। নির্ধারিত 16 মার্চ থেকে এই নিষেধাজ্ঞা বহাল হলে মুসলমান অভিবাসী, বিদেশি শিক্ষার্থী ও পর্যটকদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানান হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল ডগলাস চেন। এবারও ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হনলুলুর আদালতে মামলা করেন তিনি। 15 মার্চ তার মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যের অধিকাংশ মানুষ অভিবাসী। তাদের ভয় করে চললে রাজ্য টিকিয়ে রাখা সম্ভব হবে না। ট্রাম্প 2 দফায় যে নিষেধাজ্ঞা দিয়েছেন তার মধ্যে ইরাকের নাম প্রত্যাহার ছাড়া আদতে কোনো পার্থক্য নেই। জাতি বা ধর্মীয় সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের বিদ্বেষ এখানে স্পষ্ট। মিনেসোটা অঙ্গরাজ্যেও এই মামলা দায়েরের কথা রয়েছে বলে জানায় গণমাধ্যম। তবে আদালত ট্রাম্পের এই নিষেধাজ্ঞা বহাল রাখবেন বলে আশা করছে হোয়াইট হাউস। ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতাধীন 6টি দেশ ইরান, ইয়েমেন, সোমালিয়া, সিরিয়া, সুদান ও লিবিয়ার যেসব নাগরিকের বৈধ ভিসা নেই তাদের 90 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ওবামা প্রশাসনের জনপ্রিয় স্বাস্থ্যনীতি ওবামা কেয়ারের ধারা সংশোধন বিষয়ক বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা জানিয়েছেন কেন্টাকি রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। এর আগে সমালোচনা সত্ত্বেও দেশটির 2টি কংগ্রেশনাল কমিটি প্রস্তাবিত নতুন স্বাস্থ্য বিলটির অনুমোদন দেয়। এরপর বিলটি বাজেট কমিটিতে, পরে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সবশেষ চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে উত্থাপন করা হবে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর হ্যাকিং পদ্ধতি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বৃহস্পতিবার লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে সরাসরি ফেসবুক ভিডিওর মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো যেন নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, এজন্যই এসব তথ্য তাদের কাছে সরবরাহ করা হবে। প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সবার আগে অ্যাপল, গুগল ও স্যামসাং এর হাতে তথ্য তুলে দেওয়ার কথা জানান অ্যাসাঞ্জ। তবে গুগল ও অ্যাপল জানিয়েছে তাদের দুর্বলতার অধিকাংশ বিষয় এরই মধ্যে সমাধান করা হয়েছে। সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ বলেন, গোপন নথিপত্র ফাঁস হওয়ায় সিআইএ তাদের সাইবার অস্ত্রের নিয়ন্ত্রণ হারালো। প্রকাশিত সূত্র ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক ও জনগণ হ্যাকিংয়ের শিকার হোক এমনটি তারা চান না বলেই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি বলে জানান অ্যাসাঞ্জ। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, সিআইএর গোয়েন্দা কৌশলকে বেশ পুরনো বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন বিভিন্ন দেশের ওপর অবৈধ নজরদারি থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে অভিবাসী সহ অন্তত 30 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 6 জন প্রবাসী বাংলাদেশি রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলো। নিউ ইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়েছে যে 30 জনকে ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন বাংলাদেশি নারী সহ 6 বাংলাদেশি রয়েছেন এই 30 জনের মধ্যে, এবং তারা একটি চক্রের সঙ্গে, জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। এবং যেই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বিভিন্ন বড় বড় শপিং মলে গিয়ে বিভিন্ন ধরনের শপিং করেছেন, যে শপিংগুলো করার ক্ষেত্রে তিনি চুরি করা ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। গত 1 সপ্তাহ ধরেই তারা অভিযান চালিয়েছে এদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, এবং প্রায় লক্ষাধিক লোকের ব্যক্তিগত তথ্য এবং ক্রেডিট কার্ডের তথ্য জালিয়াতি করে এই চক্রটি প্রায় $3.5 মিলিয়ন ক্ষতি সাধন করেছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কর্পোরেশনের। আর যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এই 30 জনের বিরুদ্ধে মোট 662টি অভিযোগ আনা হয়েছে সুনির্দিষ্টভাবে। তাদের যদি বৈধ কাগজপত্র না থাকে তাহলে তাদেরকে ধরে বহিষ্কার করা হবে। তো আমরা যদিও জানতে পারিনি যে এই আটককৃতদের ইমিগ্রেশন স্ট্যাটাস কি, তারপরেও আমরা দেখছি যে তার এই নির্বাহী আদেশের পরই এই প্রথম একটি বড় ধরনের অভিযানের মধ্য দিয়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হলো। এই রুজভেল্ট অ্যাভিনিউ এলাকাতেই বেশ কয়েকটি ক্রেডিট কার্ড জালিয়াতির যে মেশিন এবং যেই জায়গা থেকে নকল ক্রেডিট কার্ডও তৈরি করা হতো সেরকম কিছু জায়গা চিহ্নিত করে সেই জায়গাগুলোতে অভিযান চালিয়ে সেই জায়গাগুলো
সিলগালা করে দিয়েছে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ভারতে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আভাস। বুথ ফেরত জরিপ ভুল প্রমাণিত করে ইতিবাচক ফলাফলের আশা কংগ্রেসের। আঞ্চলিক রাজনীতি ও পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটকে বিবেচনায় নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোয় নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। ইরান ইসরায়েলকে ধ্বংসের পায়তারা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন অভিযোগের প্রেক্ষিতে পুতিন বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোনো দেশ চাইলেই অন্য দেশের অস্তিত্ব ধ্বংস করতে পারে না। 5ম শতকের ইরানকে 21 শতকের ইরানের সঙ্গে মেলানো উচিত নয় বলেও মন্তব্য করেন পুতিন। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করে নেতানিয়াহু বলেন, তেহরান সিরিয়ায় আসাদকে সমর্থন দেয়ায় সহিংসতা কমছে না। বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইএস ও আল কায়েদার বিরুদ্ধে রাশিয়ার অব্যাহত লড়াইয়ের প্রশংসা করেন। ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিতে পুতিনের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে আরও 400 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাক্কায় মার্কিন নৌবাহিনীর নতুন একটি বহর পৌঁছার পরপরই বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় গণমাধ্যম। এদিকে বৃহস্পতিবার রাক্কার কাছে আইএস নিয়ন্ত্রিত একটি গ্রামে মার্কিন জোটের বিমান হামলায় 23 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন সিরিয়ায় উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে তুর্কি বাহিনীর গোলার আঘাতে বেশ কয়েকজন সিরীয় সেনা নিহত হয় বলে জানিয়েছে দামেস্ক। আসাদ সরকারের হুঁশিয়ারির পর তুরস্ক সিরিয়ার সীমান্ত শহর মানবিজে তাদের সেনা উপস্থিতি কমিয়ে আনলেও মাঝে মধ্যেই সেখানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তুর্কি সেনাদের গোলার আঘাতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়। একই সঙ্গে তুরস্কের বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীর অগ্রাভিযান ব্যাহত করার অভিযোগ করে দামেস্ক। এদিকে সিরিয়ার রাক্কায় মোতায়েন করা মার্কিন বাহিনী আইএস বিরোধী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম। দেশটিতে মার্কিন নৌবাহিনীর 400 সদস্য মোতায়েন করতে না করতেই সিরিয়ায় আরও 400 সেনা পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেছে ওয়াশিংটন। তবে কবে নাগাদ নতুন সেনাবহর পাঠানো হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সিরিয়ায় সেনাশক্তি বাড়ানোর পরপরই দেশটিতে বিমান অভিযান জোরদার করেছে মার্কিন জোট। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উত্তরাঞ্চলীয় আল মাতাব এলাকায় জোটের বিমান হামলায় 20 জনেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। একই দিন ইদলিবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় 3 শিশু সহ অন্তত 5 জন নিহত হয়। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে জানা না গেলেও সিরীয় সরকার বা রাশিয়া এ অভিযান পরিচালনা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাক্কার পূর্বাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনীর সঙ্গে আইএস এর তুমুল সংঘর্ষের ছবি অনলাইনে প্রকাশ করা হয়। তবে এতে হতাহতের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জার্মানির ডুসেলডর্ফ রেল স্টেশনে কুঠার নিয়ে হামলায় অন্তত 7 জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে পুলিশ। হামলার পর সন্দেহভাজন 2 জনকে আটক করা হয়, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনার পরে রেল স্টেশনের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ওই এলাকায় আরও হামলাকারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পরে আশপাশের সকল দোকানপাট বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল কমিয়ে আনা হয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ডুসেলডর্ফ রেল স্টেশনে প্রতিদিন প্রায় 10 লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। জার্মানিতে 9 বছর বয়সী এক শিশুকে হত্যার ছবি অনলাইনে প্রচারের সঙ্গে জড়িত সন্দেহে 19 বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহের ছবি অস্ত্র, মাদক ও শিশু পাচারকারীদের গোপন সাইট ডার্কনেটে প্রকাশ করে মার্সেল হেসে নামের ওই তরুণ। ওই ভিডিও যারা দেখেছেন তারা পুলিশকে এ বিষয়ে সতর্ক করলে হেসেকে খুঁজে বের করতে তল্লাশি চালানো হয়। পরে বৃহস্পতিবার জার্মানির হেরনি শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শিশুটি হেসের প্রতিবেশী ছিল। গ্রেফতারের পর হেসে তদন্ত কর্মকর্তাদের তার পাশের একটি ফ্ল্যাটে আগুন দেওয়ার কথা জানায়। পরে সেখান থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর অর্থ, কম্পিউটার ও ফোনের জন্যই তার উপর হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারের শান প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সাম্প্রতিক সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 20,000 মানুষ সীমান্ত পাড়ি দিয়ে চীনের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং চুয়াং সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সহিংসতার জেরে ওই দেশের সাধারণ মানুষ জীবন বাঁচাতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে চীনের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। সহিংসতা বন্ধে সে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে এখনই শান্তি চুক্তিতে আসার আহ্বান জানান চীনা মুখপাত্র। তিনি বলেন, অনেক সময় মিয়ানমার সেনাবাহিনীর গোলা হামলা চীনা ভূখণ্ডে আঘাত হানে। এসব হামলায় বেশ কয়েকজন চীনা নাগরিক আহত হওয়ার পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এক্ষেত্রে মিয়ানমারকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশের গুলিতে এক শিশু নিহত ও অন্তত 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের পাদগাম্বারা গ্রামে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে সাধারণ মানুষ। বিক্ষোভে পুলিশের গুলিতে 15 বছরের এক শিশু নিহত হয়। আহত হয় অন্তত 3 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ভারতের 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের সব ভবিষ্যৎবাণী পেছনে ফেলে বুথ ফেরত জরিপে বেশিরভাগ রাজ্যে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া নিউজ, ইন্ডিয়া টিভি, ইন্ডিয়া টুডে, নিউজ 24, টাইম নাও এবং এবিপি এই জরিপ পরিচালনা করে। শনিবার ওই 5 রাজ্যের ভোটের আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে। উত্তরপ্রদেশের প্রতিটি জরিপে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট আছেন দ্বিতীয় অবস্থানে। একই অবস্থা উত্তরাখণ্ড ও গোড়ায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে মণিপুর রাজ্যে। তবে পাঞ্জাবে আকালি বিজেপির চেয়ে কংগ্রেস ও আম আদমি পার্টি এগিয়ে রয়েছে। নোট বাতিলের সিদ্ধান্তের পর এই বিধানসভা নির্বাচন মোদির জন্য ছিল বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের অনেক রেস্তোরাঁয় ব্যবসা সফল। কাজের সুযোগ পাচ্ছেন প্রবাসী শিক্ষার্থীরা। আরও বেশি বাংলাদেশি জনবল নিয়োগের প্রত্যাশা। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহে হরমুজ 2 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির IRGCর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। তিনি বলেন, হরমুজ 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 300 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হরজুম 2 ক্ষেপণাস্ত্রটি খালিজে ফার্স বা পারস্য উপসাগর নামের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুরূপ। তুরস্কের ইস্তাম্বুলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছে। হেলিকপ্টারটিতে 2 জন পাইলট ও 4 জন রুশ নাগরিক ছিলেন। গণমাধ্যম জানায়, শুক্রবার হেলিকপ্টারটি একটি প্রাইভেট টেলিভিশন টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে বিধ্বস্ত হয়। পরে ধ্বংসস্তূপ থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়। তবে অপর আরোহীর ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। ব্যক্তি মালিকানাধীন ওই হেলিকপ্টারটি ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। নিজ দেশ পোল্যান্ডের বিরোধিতা সত্ত্বেও আবারও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড টাস্ক। কাউন্সিলের 28 ভোটের মধ্যে 27টি অর্জন করে 2.5 বছরের জন্য প্রেসিডেন্টের আসন পাকাপোক্ত করলেন তিনি। টাস্কের পুনরায় দায়িত্ব গ্রহণের ঘটনায় ক্ষোভ জানিয়েছে পোল্যান্ড। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বেতা সিজোলো বলেন, টাস্ক স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপের মাধ্যমে প্রতিশ্রুতি ভেঙেছেন। তাই সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে স্বাক্ষর করবেন না উল্লেখ করে তিনি বলেন, তার দেশের ভেটো দেওয়ার যে ক্ষমতা আছে তা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। যেখানে টাস্ককে তার নিজ দেশ সমর্থন দিচ্ছে না, সেখানে তাকে পুনঃনিয়োগ করা অযৌক্তিক বলে মনে করেন সিজোলো। ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এ জোটের জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টে আলোচনায় মার্কেল বলেন,
লন্ডন ইইউর লিসবন চুক্তির 50 ধারা বাস্তবায়ন করলেই ব্রেক্সিটের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এদিকে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট কার্যকরের শর্ত হিসেবে ইইউর 50 বিলিয়ন পাউন্ডের দাবি যুক্তরাজ্যের প্রত্যাখ্যান করা উচিত। এদিকে বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ সম্মেলনে যোগ দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সাংবাদিকদের বলেন, জোট থেকে বেরিয়ে যাওয়া এবং যুক্তরাজ্যকে বিশ্ব ব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার এখনই উপযুক্ত সময়। বিশ্বের অনেক উন্নত দেশের মতো জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই রেস্তোরাঁ ব্যবসা করে সফল হয়েছেন। এসব রেস্তোরাঁ ইউরোপের দেশটিতে বাংলা খাবারের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি অনেক প্রবাসী শিক্ষার্থীর কাজের সুযোগ করে দিয়েছে। প্রবাসী ব্যবসায়ীরা বলেন, ভাষাগত দক্ষতার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান থাকলে এক্ষেত্রে আরও বেশি সংখ্যক বাংলাদেশি জনবল নিয়োগ করা সম্ভব। রেজাউল হক রিপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝাই যায় এটি রান্নাঘর। রান্না হচ্ছে চিংড়ি, পালং, তান্দুরি, চিকেন কাবাব, ভাত সহ বিভিন্ন খাবার। খাবার ও রান্নার ধরন দেখে মনে হতে পারে বাংলাদেশের কোনো রেস্তোরাঁ, কিন্তু আসলে এটা কয়েক হাজার মাইল দূরে জার্মানির এক রেস্তোরাঁর রান্নার চিত্র। ভোজন রসিক হিসেবে বাঙালির সুনাম কাজে লাগিয়ে যেখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের বাংলা খাবার। লাভজনক হওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশী নেমেছেন এই ব্যবসায়। তবে ভিন দেশে এ ধরনের ব্যবসার সুযোগ যেমন আছে, তেমনি সমস্যাও কম নয়। আমার সবগুলো শেপ ইন্ডিয়া থেকে আনতে হয়। ইন্ডিয়ার থেকে আনতে হলে শেফদের সঙ্গে ওইভাবে আমার কি বলে আন্ডারস্ট্যান্ডিং হয় না, যাতে আমরা বাংলাদেশ থেকে এখানে শেফ আনতে পারি এরকম কোনো পদক্ষেপ যদি আমাদের বাংলাদেশ সরকার এদেশের সরকারের সাথে বসে ব্যবস্থা করতে পারে ব্যবসার এই খাত থেকে, আমি মনে করি অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বাংলাদেশেই ইন্ডিয়ান কিচেনের উপরে একটা ডিপ্লোমা করে আসলে এখানে আপনাদের কাজের ব্যাপারটায় অনেক প্রাধান্য পাবেন। পড়াশোনা আর কাজের সন্ধানে দিন দিন জার্মানিতে বাংলাদেশির সংখ্যা বাড়ছে। তাদের অনেকেই কাজের সুযোগ পেয়েছেন এ ধরনের রেস্তোরাঁয়। দেশ থেকে টাকা আনার আর কোনো প্রয়োজন মনে করতেছি না। একটা বাংলাদেশে একটা রেস্টুরেন্টে জব করতেছি আর কি, জবের পড়াশোনা প্লাস নিজের খরচ চালানোর জন্য। আমি এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করি, আমাদের বাংলাদেশি মালিক। এখানে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। খাবারের স্বাদের গুণে প্রবাসী বাংলাদেশিদের মতো স্থানীয়দের কাছেও ব্যাপক জনপ্রিয় এসব বাংলা রেস্তোরাঁ। এই হোটেলের পরিবেশ অনেক সুন্দর, ছিমছাম। গত 7 বছর ধরে এখানে খেতে আসি। এদের খাবারে ঘরের মতো স্বাদ পাই। এই হোটেলের পাচকরা আমাদের রুচি অনুযায়ী খাবার পরিবেশন করে। ঘরের বাইরে খাওয়ার দরকার হলেই আমি বাংলা হোটেল খুঁজি। তাদের খাবার আমার খুব পছন্দ, অনেক সুস্বাদু। এক বন্ধুর কাছে খোঁজ পেয়ে আজ প্রথম আমি এখানে এসেছি। জার্মান জুড়ে বর্তমানে এমন 1 শতাধিক বাংলা রেস্তোরাঁ ব্যবসা করছে। হরিপদ সাহা, সময় সংবাদ। বাংলাদেশ উগ্রবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র ও অন্য মিত্র দেশগুলোর সঙ্গে মিলে কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসম্যান ডানা রোরাবাচের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন তিনি। বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এ কংগ্রেসম্যানকে অবহিত করেন রাষ্ট্রদূত। ধর্মীয় উগ্রবাদ নিশ্চিহ্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও জানান তিনি। এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদের হুমকি বিষয়ক মার্কিন কংগ্রেসের উপ কমিটির সদস্য ডানা রোরাবাচের রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠকে জঙ্গিবাদের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্মৃতি ফলক উন্মোচন করেছেন ব্রিটেনের রানী এলিজাবেথ। বৃহস্পতিবার লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট গার্ডেনে স্মৃতিফলকটি উন্মোচন করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন এবং প্রিন্স অব ওয়েলস অ্যান্ড ডাচেস অব কর্নওয়াল প্রিন্স হ্যারি ও তার স্ত্রী প্রিন্সেস অ্যানি। পাথর ও তামার পদকে খোদাই করা স্মৃতিফলকটি তৈরি করেছেন ভাস্কর পলডে। এটি উন্মোচনের পর ওই যুদ্ধে অংশগ্রহণকারী 2500 সেনা সদস্যকে হর্স গার্ডস প্যারেডে চাকরির ঘোষণা দেওয়া হয়। ইরাক ও আফগানিস্তানের 3টি যুদ্ধে 800-র বেশি ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। এছাড়া 2003 থেকে 2009 সাল পর্যন্ত দ্বিতীয় ইরাক যুদ্ধে 43 জন এবং আফগানিস্তানে 101 জন বেসামরিক ব্রিটিশ নাগরিক নিহত হন।
ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে বিশ্বের সবচেয়ে স্থূল নারীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসক মুফাজ্জল লকদা ওয়ালার নেতৃত্বে গঠিত মেডিকেল দল ইমান আহমেদ আব্দুলাতি নামে 25 বছর বয়সী ওই মিশরীয় নারীর ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার করেন। এর মাধ্যমে পাকস্থলী ও ক্ষুদ্রান্তের কিছু অংশ বাদ দিয়ে দেহের ওজন কমিয়ে আনা হয়। কয়েক ধাপের অস্ত্রোপচার শেষে ইমান শিগগিরই কারো সাহায্য ছাড়াই হাঁটতে এবং দেশে ফিরে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ইমান নিজেকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে 3 সপ্তাহের মাথায় 108 কেজি ওজন কমিয়ে আনেন। নিয়মিত ডায়েট, ফিজিওথেরাপির কারণে তার ওজন 500 কেজি থেকে কমে 380 কেজিতে দাঁড়ায়। ফলে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারীর তালিকা থেকেও তার নাম সরে আসে। স্থূলতার চিকিৎসার জন্য ইমান ভারতের ওই হাসপাতালে ভর্তি হলেও অতিরিক্ত ওজনের কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে তার শরীরে জমে থাকা অতিরিক্ত পানি ঝরানোর উদ্যোগ নেন চিকিৎসকরা। জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আর সুনামির 6 বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। 2011 সালের মার্চের 11 তারিখ রোববার বিকেল 2:45টায় আঘাত এনেছিল ওই ভূমিকম্প। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 9। এত শক্তিশালী ভূমিকম্প এর আগে কখনো জাপানে আঘাত হানেনি। ভূমিকম্পের পরে শুরু হয় প্রলয়ঙ্কারী সুনামি। দিনটি উপলক্ষে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে জাপানের জনগণ। এরই অংশ হিসেবে শুক্রবার জাপানের টোকিওতে দুর্যোগ মোকাবেলায় এক প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেয়। তাদেরকে দুর্যোগ মোকাবেলায় নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয়। 6 বছর আগের ওই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে 18,456 জন মানুষ প্রাণ হারায়। নিখোঁজ হয় 2,500-এরও বেশি মানুষ। ধ্বংস হয়ে যায় 4,243টি ঘরবাড়ি। 3টি জেলা থেকে 2,36,000 গাড়ি ভেসে গিয়ে ধ্বংস হয়। বিশ্ব ব্যাংকের হিসেবে $235 বিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল জাপান, যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন জাপানের জনগণ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্ক সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত 2। ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে 5টি অঙ্গরাজ্যে মামলা। নির্বাহী আদেশের পক্ষে আদালতের রায় আসবে প্রত্যাশা হোয়াইট হাউসের। নিউ ইয়র্কে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে 6 বাংলাদেশি সহ অন্তত 30 জন আটক। দোষী প্রমাণিত হলে বহিষ্কার হতে পারেন সবাই। এবং সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে আরও 400 সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। উত্তরাঞ্চলে মার্কিন জোটের বিমান হামলায় 23 বেসামরিক নাগরিক নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।